দেখবেন পৃথিবীর কোনো মানুষই একদম পারফেক্ট হয় না। সব মানুষের মধ্যে কোনো না কোনো জিনিস নিয়ে ভয় থাকে, তাদের মধ্যে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে ফোবিয়া থাকে। কোনো মানুষই একেবারে নির্ভয় নির্ভীক হয়ে উঠতে পারে না। তার জন্ম থেকে তার কোনো না কোনো দুর্বলতা, কমজোরি সব মানুষের মধ্যেই আমরা দেখতে পাই। আজ এই সিনেমাটার এক্সপ্লেনেশনটা এমনই একটা সিনেমাকে নিয়ে, যে ছোটবেলা থেকেই তার বাদুড়ের প্রতি একটা ভয়, একটা দুর্বলতা ছিল। ব্যাটম্যান সিনেমাটা তো আমরা সবাই দেখেছি, অনেক জায়গায়, অনেক সিরিজে, অনেক চরিত্রে আমরা দেখেছি ব্যাটম্যানকে সুপার হিরো হিসাবে মানুষকে উদ্ধার করতে। কিন্তু একজন সাধারণ মানুষ জন্ম থেকেই তো ব্যাটম্যান হয়। সে কিভাবে ছোটবেলা থেকে ভয় পেয়ে বড় হয়ে সে একটা সুপার হিরোতে পরিণত হলো, সে ব্যাটম্যান হয়ে উঠলো এবং মানুষের ত্রাতা হিসাবে রাতের বেলা সারা প্রথম শহরে দাপটে সে ঘুরে বেড়াতো সারা রাত। তারই গল্প আজ এই ভিডিওটায় আমি এক্সপ্লেন করবো। তাই চলুন দেখে নিই কীভাবে ব্রুস ওয়েন ছোটোবেলাতেই যে একটা বাদুরকে ভয় পেত, সে বড় হয়ে সেই ফোবিয়া কাটিয়ে সেই ব্যাটম্যানেরই পোশাকে রাতের বেলা বেরিয়ে পড়তো সাধারণ মানুষকে উদ্ধার করতে, এবং সাধারণ মানুষ তাকে গ্রহণ করে নিয়েছিল একটা প্রথম সুপার হিরো হিসাবে। সিনেমা শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে দুটো ছোট্ট বাচ্চা, একটি ছেলে এবং একটি মেয়ে লুকোচুরি খেলছে। তাদের নিজেদেরই বিশাল আকার অট্টালিকার বাইরে যে গার্ডেন ইয়ার্ড আছে তার সামনে একটি ছেলে একটু মেয়ে নিজেদের মধ্যে সে খেলাধুলাটা চালিয়ে যাচ্ছে। হঠাৎই সেই বাচ্চা ছেলেটি সেই মেয়েটির থেকে লুকোবো বলে একটু কুয়োর মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু কুয়োটি ছিল প্রচন্ড ভঙ্গুর টাইপের, মানে সহজেই ভেঙে যাবে এমন। এবং সে কুয়োটার মধ্যে লুকিয়ে পড়াতে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে কুয়োটার মধ্যে সে একেবারে নিচে চলে যায়। তার ভাগ্য ভালো ছিল যে কুয়োর মধ্যে কোনো জল ছিল না। এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে বাচ্চাটি জোর গলায় তার মা বাবাকে ডাকার চেষ্টা করে, কিন্তু সেটায় সে সফল হয় না। এরপর আমরা কি দেখি, এরপর আমরা দেখি যে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি ডাকতে যায় তার মা বাবাকে, এবং আলফ্রেড নামে যে বাটলার বা বাড়ির যে পরিবেশক আছে বা চাকর আছে তাকে। এবং সেই কুয়োতে থাকাকালীন ছেলেটি কিছু শব্দ শুনতে পায়, এবং যা ছিল কিছু বাদুড়, বা যেহেতু আমরা জানি যে বাদুড় হচ্ছে নিশাচর প্রাণী, তারা অন্ধকারের মধ্যে থাকে। এবং সেই বাদুড়গুলোকে দেখে সেই বাচ্চাটি তার প্রথম ফোবিয়াটা খুঁজে সে বুঝতে পেরে যায় যে এই বাদুড়গুলো হচ্ছে তার ভয়ের কারণ। এরপরে ক্যামেরা ফ্ল্যাশব্যাক থেকে চলে আসে বর্তমান সময়। আমরা দেখতে পাই ব্রুস ওয়েনকে চায়নার একটি কারাগারের মধ্যে, এবং সেই নাইটমেয়ার বা সেই ভয়ঙ্কর স্বপ্ন থেকে সে তখনও বেরিয়ে আসতে পারেনি। সেই স্বপ্নটা তার রক্তের মধ্যে সে তখনও বয়ে নিয়ে চলেছে। তখন আমরা জানতে পারি না যে ব্রুস ওয়েন কেন সেই চায়নার কারাগারে এসে পৌঁছালো। তার ঘুম ভাঙে এবং তাকে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে একটি ব্রেকফাস্টের লাইনে বাদবাকি কয়েদিদের সাথে। কিন্তু কিছু শয়তান 7-8 জন গুন্ডা তাকে মারার চেষ্টা করে এবং তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। সে এগিয়ে যায় এবং একটি লোক তাকে সতর্কও করে যে এরা এসেছে তোমাকে মারতে। কিন্তু ব্রুস ওয়েনকে 7-8 জনের পক্ষে মারা তখনও সম্ভব ছিল না। ব্রুস ওয়েনের তখনও ট্রেনিং হয়নি, এবং কি ট্রেনিং তা আমরা পরবর্তীকালে জানতে পারবো। কিন্তু সেই একা ব্রুস ওয়েন সেই 7-8 জন গুন্ডাকে মেরে দেয়। এর ফলে কি হয়, যারা মানে প্রহরী ছিল জেলের, তারা এসে তাকে সেপারেট করে দেয় এবং তাকে একটি সলিটারি সেলে রাখার ব্যবস্থা করে। সলিটারি সেলে ঢোকার মাত্রই সে একটি শব্দ পায়, তার পেছনে এক ব্যক্তি লুকিয়ে আছে। সে এগিয়ে আসে এবং তার পরিচয় দেয়, সে ডুকার্ট, এবং তার কাজ হলো সমাজে যত বৃহত্তর অন্যায় অত্যাচার হচ্ছে তাকে গোড়া থেকে নির্মূল করে দেওয়াই হলো তার কাজ। এবং সে ব্রুস ওয়েনকে একটি প্রস্তাব দেয়। সে ব্রুস ওয়েনকে বলে যে দেখুন, আপনি কতদিন এই ছোটখাটো চোর গুন্ডাদের সাথে লড়বেন? সমাজে অনেক বৃহত্তর অপরাধ হচ্ছে এবং তার বিচার করাটাই হচ্ছে আমার সংস্থার কাজ। তখন ব্রুস ওয়েন তাকে একটা প্রশ্ন করে, আপনি কি করে জানলেন যে আমি ব্রুস ওয়েন, আর আমি এখানে আছি সেটাই বা আপনি কি করে জানলেন? তখন সে তাকে খুঁজে পড়ে। ব্রুস ওয়েনের মতো একটা এত বড় বড় লোককে, এত বড় ধনী ব্যক্তিকে খুঁজে বার করাটা খুব একটা কঠিন কাজ নয়। তাই আমি যে প্রস্তাবটা দিচ্ছি সেটা মন দিয়ে শুনুন। এখান থেকে আপনি কালকে মুক্তি পেয়ে যাবেন, এবং আপনি যদি চান সমাজের বৃহত্তর অপরাধগুলোকে আটকানোর জন্য, তাহলে পূর্ব পাহাড়িতে যে নীল ফুল হয় সেটা নেবেন, এবং সেই ফুলটা নিয়ে পাহাড়ের একদম চূড়ায় চলে আসবেন, এবং সেখানেই সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে আপনার জীবনের যুদ্ধ অভ্যাস, যেটার জন্য আপনি জন্মেছেন। ক্যামেরা চলে আসে আরেকবার ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা খুঁজে পাই ছোট্ট ব্রুস ওয়েনকে, যে সেই কুয়োর মধ্যে তখনও শুয়ে আছে এবং সে ফোবিয়া কাটিয়ে উঠতে পারিনি। এবং আমরা দেখি ওপর থেকে, অর্থাৎ কুয়োর ওপর থেকে তার বাবা থমাস ওয়েন, যিনি পেশায় একজন ডাক্তার, তিনি দড়ি বেয়ে নেমে আসছে। তিনি কোলে করে ব্রুস ওয়েনকে নিয়ে যেতে যেতে তার জীবনের সব থেকে বড় মন্ত্রটি তিনি তাকে কানে বলে যান। তিনি বলে যান, ব্রুস, আমরা পড়ি কেন? আমরা পড়ি যাতে আমরা উঠতে পারি। এবং এই মন্ত্রের মাধ্যমে ক্যামেরা এখানেই জবনিকা পতন করে। এরপরে সিন শিফট হয়। আমরা দেখতে পাই ব্রুস ওয়েনের হঠাৎ ঘুম ভেঙে যায়। ছোট্ট একটি বাচ্চা যে বিছানায়, তার ঘুম ভাঙতেই সে খুঁজে পায় তার বাবাকে, থমাস ওয়েন। থমাস ওয়েন তাকে একটি সোজা সাপটা প্রশ্ন করে, তুমি কি আবার সেই বাদুড়ের স্বপ্ন দেখেছো? তুমি কি আবার সেই ভয়ানক স্বপ্নটা দেখেছো?
ব্রুস ওয়েন বলে হ্যাঁ। তখন ব্রুস ওয়েনকে অনুপ্রাণিত করার জন্য থমাস ওয়েন অনেক বড় আরো একটি কথা বলেন। তিনি বলেন, দেখো, পৃথিবীর সব প্রাণী কোনো না কোনো জিনিসে ভয় পায়, মানুষও তো এরকম, কোনো না কোনো জিনিস আমরা সবাই ভয় পাই। এবং এই বলতে বলতে ব্রুস ওয়েনকে তার বাবা থমাস ওয়েন একটি মুক্তোর নেকলেস বা হার দেখান এবং তিনি বলেন, এটা তোমার মায়ের জন্য এনেছি, দেখো তো কেমন হয়েছে। ব্রুস ওয়েন ওটা দেখে খুবই খুশি হয় এবং তখন ব্রুস ওয়েন তাকে বলেন যে এটা খুবই ভালো, কিন্তু এটা কিসের জন্য দেওয়া হচ্ছে। তখন থমাস ওয়েন বলে, আজ আমরা সপরিবারে অপেরা দেখতে যাব এবং এর জন্যই এই তোড়জোড় আমি শুরু করি। এরপরে আমরা দেখতে পাই একটি অপেরা অনুষ্ঠানের দৃশ্য। এখনকার দিনে এই অপেরা অনুষ্ঠানগুলো খুব একটা দেখা যায় না, কিন্তু তখনকার দিনে এটা খুবই বিখ্যাত একটা নাট্যমঞ্চ ছিল। এখানে আমরা কি দেখি, একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে একটি দলের দ্বারা, কিন্তু ব্রুস ওয়েনকে সেই দৃশ্যগুলো দেখতে হয় যে দৃশ্যগুলো তার জীবনে ভয়াবহ আধার নামিয়ে এনেছিল। কি সেই দৃশ্য? সেই দৃশ্যে সে দেখতে পায়, সেই নাট্যমঞ্চে সে দেখতে পায় যে কিছু বাদুড়ের মতো পোশাক পরিহিত মানুষ কোনো একটা জিনিস বা নাটক মঞ্চস্থ করতে চাইছে এবং তা দেখে তার পুরনো যে স্মৃতিগুলো আছে, পুরনো যে ভয়গুলো আছে, তা আবার জেগে ওঠে এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকে সেই অপেরা হাউসের মধ্যে। সে তার বাবাকে বলে, আমি এই গৃহ থেকে বা এই অপেরা থেকে আমি এক্ষুনি বেরিয়ে যেতে। তখন ব্রুস ওয়েনকে নিয়ে তার বাবা থমাস ওয়েন এবং তার মা ঠিক পেছনের গলিতে যায় এবং এই পেছনের গলিতে যাওয়াটাই ব্রুস ওয়েনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়। এবং তারা যখন ওই গলির মধ্যে থেকে আসছিল, তখন এক শয়তান, এক ছিনতাইকারী, এক চোর যার নাম জোচেল, সে কি করে, একটি ছোট্ট শটগান বার করে এবং থমাস ওয়েনের দিকে পয়েন্ট করে। থমাস ওয়েন যেহেতু প্রচন্ড ধনী ব্যক্তি, সে বুঝতে পেরে গেছিল যে গরিবের যন্ত্রণায় বা দারিদ্রের যন্ত্রণায় এই ব্যক্তিটি এই কাজ করতে বাধ্য হচ্ছে, কারণ গোথাম শহরকে তিনি তখনও বা থমাস ওয়েন তখনও সাজিয়ে উঠতে পারেনি। সে তাকে জিজ্ঞাসা করে, তোমায় গুলি চালানোর দরকার নেই, তোমার যা লাগবে আমি দিয়ে দিচ্ছি। কিন্তু হঠাৎই সেই ব্যক্তিটি বন্দুকটি তার স্ত্রীর দিকে পয়েন্ট করলে থমাস ওয়েন তার সামনে চলে আসে এবং জো চেল বা সেই বদমাস ব্যক্তিটি ভয় পেয়ে যায় এবং সে গুলি মেরে দেয় এবং তার মায়ের মৃত্যু হওয়ার সাথে সাথে সে কি করে, তার বাবাকেও একটি গুলি মারে। ছোট্ট ব্রুস ওয়েন তখন চুপচাপ দৃশ্য তার চোখের সামনে দেখতে পারে। সে তখনও ব্রুস ওয়েন হয়ে ওঠেনি, সে তখনও একটি ছোট্ট বাচ্চা যার পক্ষে তার মা বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। এরপরে আমরা দেখতে পারি যে গোথাম শহরের পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তাকে নিয়ে গিয়ে একটি কাস্টাডির মধ্যে রাখে এবং তাকে বলে, তোমার কোনো চিন্তা নেই, তাকে আমরা খুব শীঘ্রই ধরে ফেলবো। এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে সার্জেন্ট গর্ডেন, যে গোথাম শহরের একজন ভারপ্রাপ্ত পুলিশ কর্মচারী, সে তাকে এসে জানায় যে যে তোমার বাবা মাকে এই জিনিসটা করেছিল আমরা তাকে ধরে ফেলেছি। মরে যাওয়ার আগে থমাস ওয়েন, অর্থাৎ ব্রুস ওয়েনের বাবা থমাস ওয়েন, ব্রুস ওয়েনকে আরো একটা গুরু মন্ত্র দিয়ে যায়, তাকে বলে দিয়ে যায় যে পরিস্থিতি যাই হোক না কেন ব্রুস, তুমি কখনো ভয় পেও না। এবং এই কথাটি তার মাথায় সারা জীবনের জন্য গেঁথে যায়। সিন শিফট হয়, চিত্রনাট্যে আমরা দেখতে পারি বর্তমান সময় ফিরে এসেছে ক্যামেরা এবং ডুকার্ট ব্রুসকে বোঝাচ্ছে যে তোমার কখনোই ভয় পাওয়া উচিত না, তোমার রাগকে একজন নিনজা হিসেবে, একজন বিচারক হিসেবে, একজন যোদ্ধা হিসেবে সব সময় আয়ত্তে রাখতে হবে। এবং ব্রুস ওয়েন তখন থমাস ওয়েনকে জানায় যে আমি নিজের মা বাবাকে না বাঁচাতে পারার আমার যে যন্ত্রণাটা আছে, এটা আমার রাগে পরিণত হয়েছে। তখন ডুকার তাকে সাফ সুতরা একটি কথা জানিয়ে যায় যে একজন বিচারক বা যে একজন যোদ্ধা যে সমাজে বিচার আনে, সমাজের শয়তানদেরকে নির্মূল করে দেয়, তাকে সবসময় সজাগ থাকতে হয় এবং তার রেগে যাওয়ার কোনো অধিকার নেই। এবং তোমাকে প্রশিক্ষণে এটাও শেখানো হবে যে নিজের রাগকে কিভাবে আয়ত্তে রাখতে হয় এবং কন্ট্রোলে রাখতে হয় এবং সেই রাগটাকে কিভাবে বৃহত্তর ভালো কাজে ব্যবহার করতে হয়, তার প্রশিক্ষণ তোমায় দেওয়া হবে। এবং তার প্রশিক্ষণ শুরু হয়ে যায় এবং আমরা কি দেখি, যেহেতু সে নীল ফুলটি নিয়ে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে এবং সেই মুহূর্ত থেকে রাস আল গুলের সামনে তার প্রশিক্ষণ শুরু হয়ে যায়। এবং আমরা দেখতে পারি কখনো তাকে তরবারি দিয়ে, কখনো মুষ্টিযোদ্ধাদের সাথে ডুকার তাকে ট্রেনিং দেয় কিভাবে নিজেকে হাজির না করে একজন যোদ্ধা সমাজের শয়তানদেরকে মেরে তাদের সামনে নিজেকে জাহির না করে, নিজেকে না দেখিয়ে কি করে গায়েব হয়ে যায়, তাও শেখানো হবে তোমার এই প্রশিক্ষণে। তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে এবং আমি যা বলছি তোমাকে প্রশিক্ষণে, তোমাকে তাই করতে হবে। এবং আমি তোমাকে আরো একটা কথা বলছি, শয়তানদেরকে কখনো ছেড়ে দিও না। তোমার মা বাবাকে যারা মেরেছে, আমি চাই তুমি তাদেরকে মেরে তোমার মা বাবার মৃত্যুর বদলা নাও। এরপর আমরা দেখতে পাই ব্রুস ওয়েন নিজের প্রাসাদে, নিজের হাভেলিতে ফিরে যায় কিছুদিনের জন্য এবং আমরা দেখি সেই বাড়িতে ফিরে আসার প্রধান কারণ হলো কোর্ট হিয়ারিং। কারণ তার বাবাকে যে মেরেছিল জোচিল, তার কিছুদিন পরেই কোর্ট হিয়ারিং আছে এবং তাকে ওয়েন ফ্যামিলি থেকে নিজেকে সেই স্থানে গিয়ে হাজির করতে হবে। এবং তাকে নিতে যথারীতি চলে আসে তার হাভেলিতে তার ছোট্ট বন্ধু, ছোটবেলাকার তার বন্ধু যার সাথে সে খেলতো, রেচেল ডক্স। রেচেল বড় হয়ে একজন লয়ারে পরিণত হয়েছে, তিনি একজন সরকারি লয়ার। তার কাজ হলো সমাজের যত গুন্ডা আছে, বদমাশ আছে, যত অপরাধ আছে তাদেরকে বিচার দেওয়া
এবং তিনি এসে ব্রুস ওয়েনকে বলে, দেখো ব্রুস, তোমার যদি না যেতে হয় কোর্টে তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো, কারণ আমি চাই না তুমি কোর্টে যাও, কারণ জোচেল এখন ফ্যালকনি বা কারমাইন ফ্যালকনি নামে যে ড্রাগ ডিলার আছে তার এগেনস্টে রাজ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না যে তুমি ওখানে গিয়ে ব্যাপারটা আরো কমপ্লিকেট করে দাও। তখন ব্রুস ওয়েন তাকে সাফ সুতরা ভাষায় জানিয়ে দেন, দেখো যে আমার বাবাকে মেরেছে জোচিল, আমার পক্ষে তাকে ক্ষমা করা সম্ভব নয়। আমি একটা ছোট্ট শিশু ছিলাম এবং সে আমার সামনে আমার বাবাকে সংহার করেছিল, তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কোর্টে যাব এবং আমি তাকে দেখতে চাই সে এখন কেমন আছে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে একটি কোর্টের দৃশ্য, যেখানে একজন সরকারি লয়ার বা রাচেল ডস এর সিনিয়র লয়ার তাকে জাজ ফেডেনকে বোঝাচ্ছে যে দেখুন স্যার, জোচেল যিনি ব্রুস ওয়েন ফ্যামিলি বা থমাস ওয়েনকে মারার জন্য অলরেডি 14 বছরের কারাবাস করে ফেলেছে এবং সে নিজে অনুতপ্ত যে সে এই ঘৃণ্যজনক কাজটা করেছে, কিন্তু সে কারমাইন ফ্যালকনি ড্রাগ ডিলিং যে ব্যবসা আছে তার জন্য তিনি এখন রাজসাক্ষী। তাই আমি চাইছি, তাকে পিটিশন দায়ের করছি যে তাকে যেন রিলিজ করে দেওয়া হয় খুব শীঘ্রই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লয়ার রাচেল ডস এবং সেই ক্রিমিনাল বা সেই মার্ডারার জোচিল কোর্ট থেকে বেরিয়ে আসছে। সমস্ত সাংবাদিকদের সামনে হঠাৎই এক মহিলা উপস্থিত হয়, যাকে ভাড়াটে গুন্ডা হিসেবে হায়ার করেছিল স্বয়ং কারমাইন ফ্যালকনি। কারমাইন ফ্যালকনি তাকে বলেছিল যে তোমাকে জোচিলকে মারতে হবে এবং কথা মতো সে সেই কাজটিই করে। সে তার সামনে যায় এবং একটি শটগান দিয়ে জোচিলকে তার বুকের মধ্যে হত্যা করে এবং সেই স্থানেই তার মরদেহ লুটিয়ে পড়ে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, এই দৃশ্যে এটাই পরিষ্কার হয়ে যায়। জোচিল থমাস ওয়েন এবং তার স্ত্রীকে মেরেছিল ছোট্ট ব্রুস ওয়েনের সামনে, এবং ন্যাচারাল জাস্টিস বা ভগবানের আদালতে তারও সেই ঘটনাটাই তার সাথে ঘটলো। তাকে সামনে থেকে তার বুকে কেউ গুলি মারলো এবং সে মরে গেল। এরপরে আমরা দেখি যে ব্রুস ওয়েনকে নিয়ে রেচেল তার বাড়ির দিকে যাচ্ছে এবং সে তাকে বোঝাচ্ছে, দেখো কখনোই বদলা জীবনের মূল মন্ত্র হতে পারে না। তোমার বাবা মা কখনোই এই শহরটিকে নিজের জীবন উৎসর্গ করেনি তুমি একজন বদলাকারী হয়ে উঠবে বলে, এবং সে তাকে বোঝায় যে বদলা হচ্ছে মনের শান্তির জন্য এবং মানুষকে শাস্তি দেয় একটি কোর্ট যাতে সে শোধরাতে পারে। কিন্তু এই কথা বলতে বলতেই ব্রুস ওয়েন তাকে সেই শটগানটি দেখায় এবং বলে যে দেখো, আমার পক্ষে এটা সম্ভব না। আমার তো কারমাইন ফ্যালকনিকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমি যে কাজটা করতে চেয়েছিলাম কারমাইন ফ্যালকনি সেই কাজটা করে দিয়েছে। এবং আমরা দেখি যে এই দৃশ্যে রাচেল যখনই সে শটগানটি ব্রুস ওয়েনের হাতে দেখতে পায়, সে সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে দুটো চড় কষিয়ে দেয় এবং তাকে বলে যে তোমার বাবা থমাস ওয়েন কখনোই নিজেকে বা কখনোই তোমাকে এই দৃশ্যে বা এই অবস্থায় দেখতে চাইতো না। তিনি যদি আর বেঁচে থাকতেন তোমাকে দেখে সে লজ্জিত বোধ করতেন, এবং তাকে আরো বলেন যে যাও তাহলে তোমার এখানেই নেমে যাওয়া উচিত, কারণ কারমাইন ফ্যালকনি এই সামনেটাতেই ন্যারো গলিতে থাকে, যাও তাকে একবার দেখে এসো। এই বলে রাচেল ডস তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং নিজে সেই স্থান থেকে চলে যান। ব্রুস ওয়েন বিনা বাধায় কোনো রকম ভয় না পেয়ে চলে যায় কারমাইন ফ্যালকনির সাথে দেখা করতে। সে সেই স্থানে গিয়ে কারমাইন ফ্যালকনিকে সোজা সাপটা একটা কথা বলে যে পুরো শহরের মতো বাদ বাকি লোকেদের মতো আমি তোমায় ভয় পাই না, এবং তুমি এটা জেনে রাখো তোমার কাছে যতই সম্পদ থাকুক না কেন তুমি আমার মতো মানুষকে কিনতে পারবে না। তখন কারমাইন ফ্যালকনি তাকে জানায় যে তাহলে তো তোমার অবস্থা তোমার মা বাবার মতোই হবে। আমি যখন জেলে ছিলাম না তখন জোচিল অর্থাৎ তোমার মা বাবাকে যে হত্যা করেছে সে আমার সাথেই সেই একই সেলে ছিল, এবং আমি তার কাছে জানতে পারি যে তোমার মা বাবা মরার আগে কুকুরের মতো প্রাণ ভিক্ষা চাইছিল জোচিলের কাছে, এবং তুমি ছোট্ট শিশু ছিলে তখন যে ফ্যালিয়ে কাঁদছিল তার মা বাবার লাশের উপরে। এবং এর কিছুক্ষণ পরেই তার বডিগার্ডরা তাকে তুলে ধরে এবং কারমাইন ফ্যালকনি তাকে চারিদিকটা একবার দেখতে বলে, এবং সে জানায় যে চারিদিকটা একবার দেখো, জাজ ফেডেন, দুটো কাউন্সিলর, সরকারি কর্মচারী সবাই এখানে এসে আনন্দ করছে। তোমাকে যদি দুটো গুলিও মেরে এখান থেকে হাপিস করে দিই না, কারোর কিছু বলার থাকবে না, কারণ এই পুরো শহরটাকেই আমি কিনে রেখেছি। আর তুমি যদি মনে করো যে তোমার এই পৃথিবীতে কিচ্ছু নেই হারানোর মতো, তাহলে তুমি ভুল করছো। একজন সরকারি লয়ার রাচেল ডস যে তোমার খুব প্রাণের বন্ধু, তাকেও আমি মেনে দিতে পারি, এবং একজন বাটলার অর্থাৎ আলফ্রেডের কথা এখানে কারমাইন ফ্যালকনি বলতে চাইছে। একেও যদি আমি মেরে দিই না, তাহলেও তোমার এই দুজনকে হারাতে হবে। তাই এটা বলো না যে তোমার হারানোর মতো কিছু নেই। এর পরের একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে আমরা দেখতে পারি যে কি করে ব্রুস ওয়েন সেই চায়নার কারাগারে বন্দী হয়েছিল। সে ডুকার্টকে তখন এই গল্পটা বলছিল এবং সে ডুকার্টকে জানায় যে সে যখন প্রথম ক্রাইম করেছিল সে খিদের জন্য, খিদার তাড়নায় বা ক্ষুধার তাড়নায় প্রথম ক্রাইমটি করেছিল এবং চুরি করেছিল, এবং চুরি করার আগে যে মনের ভেতরে ভয় কাজ করে এবং চুরি করা হয়ে গেলে যে উৎসাহটা কাজ করে, এই দুটোর মধ্যে পার্থক্যটা সে ভালো করে বোঝে। এবং এই দৃশ্যে আমরা দেখতে পাই যে সে যখন কিছু জিনিস বা কিছু কার্টেল চুরি করছিল তখন চায়না পুলিশ এসে তাকে ধরে ফেলে, এবং চায়না পুলিশ তাকে জানায় যে তুমি যেই হও না কেন তোমার একটাই পরিচয়, তুমি হলেন একজন অপরাধী এবং তোমাকে বাদবাকিদের মতো শাস্তি পেতে হবে, এবং যার মাল তাকে জবাব দিতে হবে যে তুমি এটা কেন করছি। চিত্রনাট্য ফিরে আসে আবার বর্তমানে। এখানে আমরা দেখি ব্রুস ওয়েনের প্রশিক্ষণ শুরু।
এবং প্রশিক্ষণ প্রায় শেষের দিকে, এবং যেখানে আমরা দেখতে পারি ডুকার্ট তাকে বোঝাচ্ছে যে একজন নিনজার কাজ হলো তার দলকে লিড করা, এবং এত যে লোক দেখছো, এত যে দল দেখছো, এদের সবাইকে তোমাকে লিড করতে হবে বিচারের দিকে, এবং সেইখানে লিড তোমাকে নিয়ে যেতে হবে যেখান থেকে সমস্ত শয়তানদেরকে নির্মূল করে দিতে হবে। তখন ডুকার্টকে ব্রুস ওয়েন জিজ্ঞাসা করেন, কিন্তু এরা তো নিজেরাই নিজেদেরকে লিড করতে পারবে, আমার কি দরকার? তখন শুরু হয় তার প্রশিক্ষণের শেষ বেলা, তার যুদ্ধ অভ্যাসের শেষ বেলা, যেখানে আমরা দেখি তাকে সেই ট্রেনিং এ পাশ করার আগে শোকানো হয় সে নীল ফুলের নির্যাস, এবং নীল ফুলের নির্যাস শোকা মাত্র সে সবকিছু একটু অন্যরকম ভাবে দেখতে থাকে। সে দেখতে পায় তার সামনে যে নিনজাগুলো দাঁড়িয়ে আছে তাদের চোখ নীল আলোয় জ্বলছে, এবং শুরু হয়ে যায় তার ট্রেনিং। এত ভিড়ের মধ্যে যে শয়তান আছে বা তোমার লক্ষ্য আছে, যা তোমার লক্ষ্যে স্থির আছো, সেটার পরিচয় তোমাকে দিতে হবে, এবং সেই ব্যক্তিটিকে খুঁজে বার করতে হবে এই ভিড়ের মধ্যে, যাকে তোমায় খোঁজার জন্য এই কাজটা দেওয়া হয়েছে। এবং এখানে ডুকার্ট দেখান যে সে দলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে, এবং ব্রুস ওয়েনের কাজ হলো ডুকার্টকে চিহ্নিত করা। থমাস ওয়েন ব্রুস ওয়েনকে মরে যাওয়ার আগে যে মন্ত্র দিয়েছিল তা তিনি ঘুণাক্ষরে মনে রেখেছিলেন। তিনি এইখানে তিনি পরিচয় দেন যে তিনি কেন থমাস ওয়েনের ছেলে। তিনি এত ভিড়ের মধ্যেও নিজেকে জাহির করেন, তিনি ডুকার্টকে খুঁজে বার করেন, চিহ্নিত করেন, এবং তাকে তিনি জানান যে দেখো, এত ভিড়ের মধ্যেও সজাগ কি করে থাকতে হয়, তুমি আমাকে যা প্রশিক্ষণ দিয়েছো আমি তা জানি, এবং তোমাকে কি করে তোমার চোখে ধুলো দিয়ে তোমাকেই তোমার ট্রেনিং এর রহস্য মঞ্চ উদ্ধার করতে সাহায্য করলাম, তা আমি তোমায় দেখিয়ে দিলাম। তার ট্রেনিং পাশে তাকে একটা কাজ করতে বলা হয়। এক ব্যক্তি তার পাশের লোকের জমি হরণ করতে চেয়েছিল, এবং তাকে মুন্ডচ্ছেদ করে ব্রুস ওয়েনকে প্রমাণ দিতে হবে যে তিনি এই নিনজা দলের লোক, এবং তাকে এটি করতে বলা হয়েছিল এই কারণে যে তুমি যখন বিচার করবে তোমার মধ্যে যাতে একটুকু ক্ষমা কাজ না করে। তুমি যখন দোষীকে শাস্তি দেবে তুমি তখন এটা ভাববে না যে তুমিও একজন মানুষ, এও একজন মানুষ। দোষীর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কিন্তু ব্রুস ওয়েন তার মা বাবারই মতো ন্যায়পরায়ণ এবং ধৈর্যশালী এবং আদর্শবাদী, তার পক্ষে এই কাজটা করা সম্ভব ছিল না। কিন্তু তার মাথায় যে কি ঘুরছিল তখনও সেটা আমরা গল্পের মাধ্যমে জানতে পারিনি। সে এগিয়ে আসে তার তরবারি নিয়ে, তার সোর্ড নিয়ে, যা নিনজা সোর্ড নামে পরিচিত। হঠাৎই তার সামনে যে আগুন জ্বলছিল সেটা তিনি ছুড়ে দেন রাস আল ঘুল, অর্থাৎ সেই নিনজা দলের প্রধানের দিকে। রাস আল ঘুল এবং তার চারিদিকে থাকা নিনজারা, এমনকি ডুকার্টও ভয় পেয়ে যায় যে হঠাৎ করে ব্রুস ওয়েনের কি হলো। কিন্তু ব্রুস ওয়েন বুঝতে পেরে যায় যে এই শয়তানগুলো বা এরা একটু ভণ্ডামি করছে আমার সাথে। মানুষ হয়ে একটা মানুষকে মেরে ফেলা আমার পক্ষে কখনো সম্ভব না, এবং যে ব্রুস ওয়েনের পুত্র হিসাবে তার পরিচয় দেয়। সে কি করে রাস আল গুলের সাথেই সংগ্রাম, বা তার ট্রেনিং এর প্রথম সংগ্রামটাই তার নিজের লোকেদের সাথে শুরু করে দেয়। 50 নিনজার পক্ষেও ব্রুস ওয়েনকে আটকানো সম্ভব ছিল না, কারণ তার যে ট্রেনিংটা ছিল সেটা ট্রেনিংটা দিয়েছিল ডুকার্ট নিজে স্বয়ং। তখন ডুকার্টকে খুঁজে না পাওয়া গেল, রাস আল গুলের সাথে তার শুরু হয়ে যায় তরবারির এক মহা সংগ্রাম। এবং এই সংগ্রামে আমরা দেখতে পাই যে ওপরের ছাদ ভেঙে রাস আল গুলের ওপর পড়ে, এবং রাস আল গুল সেই স্থানেই মৃত হয়ে যায়। এবং সেই স্থান থেকে তিনি ডুকার্টকে বাঁচাতে সক্ষম হলেও ডুকার্ট তখন, যেহেতু সমস্ত বাড়ি অগ্নিদগ্ধ হয়ে তছনছ হয়ে যায়, ডুকার্ট হয়ে যায় অজ্ঞান। ডুকার্টকে বাঁচাতে সক্ষম হয় এবং তিনি এক ব্যক্তির হাতে তাকে তুলে দিয়ে তিনি সেই স্থান থেকে আলফ্রেডের সাথে চলে যান নিজ প্রাসাদ, নিজ বাড়ি গোথাম শহরে। ব্রুস ওয়েন ফিরে আসে তার শহর গোথামে, তার বাড়িতে। কিন্তু সে প্রায় 1 দশকের কাছাকাছি সময় ধরেও সে শহরে এসে দেখতে পায় যে কারমাইন ফ্যালকনির ক্রাইম আরো বড় হয়ে গেছে। সে ক্রাইম করে, এবং ডক্টর ক্রে নামে এক ব্যক্তিত্ব আছে যিনি সাইকোলজিস্ট বা একজন ডাক্তার, যার কাজ হলো সেই ক্রিমিনাল গুলোকে পাগল প্রমাণ করে জেল থেকে বার করা এবং আর্কার অ্যাসাইলামে নিয়ে যাওয়া, এবং আর্কাই অ্যাসাইলাম থেকে তারা মুক্ত হয়ে যায় বা মুক্তি পেয়ে যায় সেই স্থান থেকে। এটাই হলো কারমাইন ফ্যালকনির ক্রাইম করার ধরন। এবং আমরা এই দৃশ্যে দেখতে পাই যে নিজের বাড়িতে বা নিজের প্রাসাদে ব্যস্ত থাকে নিজেকে নিয়ে ব্রুস ওয়েন, এবং সেখানে কিছু একটা তিনি লিখছিলেন, এবং ছাদের ওপরে একটি বাদুড় এসে ঘুরতে থাকে, এবং সেখানে এসে উপস্থিত হয় স্বয়ং তার বাটলার, তার সব সময়ের সাথী আলফ্রেড বা মিস্টার আলফ্রেড। তিনি তাকে এসে জানান এই বাড়ির নিচে একটি জায়গা আছে যেটা খুবই অন্ধকারাচ্ছন্ন, হয়তো সেই স্থান থেকেই এই বাদুড়টি এই ওপরে বা এই ঘরে, আপনার ঘরে ঢুকে গেছে। এবং তখনই ব্রুস ওয়েনের মাথায় একটা চিন্তা আসে। তিনি বুঝতে পেরে যান যে তিনি যে প্রশিক্ষণ নিয়েছেন, তিনি যে এত কষ্ট করেছেন, তার ভয়কে জয় করতে শিখেছেন, এবং সেই প্রশিক্ষণটা তিনি একবার যাচাই করে দেখতে চান। তিনি তার সাউথ ইস্ট কর্নারে যে গর্তটা আছে বা যে বাড়ির বেসমেন্ট আছে তিনি সেইখানে পৌঁছে যান, এবং সেইখানে গিয়ে তিনি একটি আলোর সাহায্যে দেখতে পারেন অনেকগুলি বাদর তাকে চেকে ধরেন, এবং চারিদিকে গোল হয়ে ঘুরতে থাকে সেই বাদুরগুলো। এবং তিনি বুঝতে পেরে যান যে ছোট্ট ব্রুস ওয়েন ছোটবেলা থেকেই বাদুরকে ভয় পেত, প্রাপ্তবয়স্ক ব্রুস ওয়েন বা প্রশিক্ষিত ব্রুস ওয়েন সেই বাদুরগুলোকে আর ভয় পায় না। সে একজন প্রাপ্তবয়স্ক সাহসী মানুষে পরিণত হয়েছেন, এবং তার বাবা যে মন্ত্রটা দিয়েছিল মরে যাওয়ার আগে, ব্রুস
তুমি কখনো ভয় পেও না, সেটা তিনি সাকার করে দিয়েছে। একটি সাক্ষাৎকারের দৃশ্য বা একটি মিটিং এর দৃশ্য, যেখানে আমরা দেখি যে ডক্টর ক্রেন কারমাইন ফ্যালকানিকে সাবধান করে দিচ্ছে এবং তাকে বলছে যে দেখুন, মানুষ আপনার পিছনে পড়ে গেছে। লয়ার রাচেল ডসন বা রাচেল ডস আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আরম্ভ করেছে, তাই আপনি সাবধান হয়ে যান। কারণ আমি যার হয়ে কাজ করি, সে যদি জানতে পারে যে আপনি ক্রিমিনালদের বার করার জন্য আমি আপনার সাহায্য করছি এবং আপনি পুরো অপারেশনটাকে বিপদে ফেলে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার রক্ষা নেই। এবং এখানে আমরা একটা সাসপেন্সের টাচ পাই। আমরা জানতে পারি যে প্রথমে যেটা আমরা জানতাম যে ডক্টর ক্রেন হয়তো কারমাইন ফ্যালকানির হয়ে কাজ করে, কিন্তু না, ডক্টর ফ্যালকানি বা ডক্টর ক্রেন কারমাইন ফ্যালকানির হয়ে কাজ করে না, সে কাজ করে অন্য একটি ব্যক্তিত্বের হয়ে। এবং আরো একটা জিনিস আমরা জানতে পারি, একটি অপারেশন, অর্থাৎ অপারেশনটা কি এটা আমরা তখনও জানি না, গল্পের পরবর্তী অংশে আমরা জানতে পারবো। এরপরে দৃশ্য শিফট হয়, আমরা দেখতে পারি একটি বোর্ড মিটিং চলছে, যেখানে উপস্থিত বোর্ড মেম্বার বা বোর্ড ডিরেক্টর মিস্টার আল, তিনি সবাইকে জানাচ্ছেন একটি বিশেষ প্রস্তাবের কথা। এবং সেখানে গিয়ে উপস্থিত হয় ব্রুস ওয়েন। তিনি রিসেপশনিস্ট জেসিকাকে গিয়ে বলে যে আমি মিস্টার আলের সাথে দেখা করতে এসেছি। এবং জেসিকা নামে যে রিসেপশনিস্ট ছিল, সে তাকে বলে যে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আপনি একটু বসুন, আর যদি না থাকে তাহলে মিস্টার আলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। যাই হোক, সেই জেসিকা নামের রিসেপশনিস্টই তাকে তার নাম জিজ্ঞাসা করে, তখন সে বলে আমার নাম ব্রুস ওয়েন। এবং জেসিকা তখন চমকে যায়। এবং ভেতরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার আল কথা বলতে বলতে যখন জেসিকাকে বেল বাজিয়ে ডাকার চেষ্টা করে বা ফোন করে ডাকার চেষ্টা করে, জেসিকা তখন আওয়াজ দেয় না। এবং দরজা খুলে যখন মিস্টার আল বেরিয়ে আসে, তখন সে সামনে দেখতে পারেন ব্রুস ওয়েনকে। এবং তাকে দেখে মিস্টার আল চমকে যান এবং তাকে বলেন, আপনি ব্রুস ওয়েন, কিন্তু আপনি তো মারা গেছেন। তখন ব্রুস ওয়েন তার সেন্স অফ হিউমারের পরিচয় দেয়। তিনি তাকে বলে ওঠে যে এই তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি এবং আমি দুঃখিত আপনাকে অনুশোচনা বা দুঃখ দেওয়ার জন্য। এবং এরপরে আমরা দেখতে পাই যে মিস্টার আলের কাছে ব্রুস ওয়েন তার প্রস্তাবটি রাখলো এবং বলছে যে আমি ফিরে এসেছি এবং আমি কোম্পানির কিছু দায়িত্ব নিতে চাইছি, অথচ আমার কাছে কোনো কাজ নেই, তাই আমি চাই আপনি একটা নির্দিষ্ট জায়গায় আমায় পৌঁছে দিন যেখানে আমি কিছু শিখতে পারবো। তখন মিস্টার আল কি করেন, মিস্টার ফক্সের কাছে তাকে পাঠিয়ে দেন। মিস্টার ফক্সকে, এই দৃশ্যে আমরা এটাও জানতে পারবো যে মিস্টার ফক্সকে যখন থমাস ওয়েন বেঁচে ছিলেন, মিস্টার ফক্স বোর্ড মেম্বার ছিলেন, অর্থাৎ বোর্ড মেম্বার হিসেবে তিনি প্রস্তাব সামনে উপস্থাপিত করতে পারতেন। কিন্তু থমাস ওয়েনের মৃত্যুর পর তাকে একটি অ্যাপ্লাইড সায়েন্সের আর্কাইভে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেসব জিনিসপত্র আর ইউজ হয় না বা যেসব জিনিস একদিন সায়েন্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, ইউজ হয় না, একটা কাবাড়াখানাতে তাকে বসিয়ে রেখে দেয় মিস্টার আর্ট। এবং সেখানে গিয়ে থমাস ওয়েনের সম্বন্ধে জানতে পারেন ব্রুস ওয়েন। এবং মিস্টার ফক্স তাকে বলেন যে আপনি একদম আপনার বাবারই মতো। এবং তখন তিনি তাকে বলেন যে স্যার, আমি প্যারাগ্লাইডিং করি, তো আমার কিছু যন্ত্রের দরকার হয়। এবং সেই স্থানে বা সেই আর্কাইভের মধ্যে থাকা কিছু সমরাস্ত্র সম্বন্ধে মিস্টার ফক্স ব্রুস ওয়েনকে কিছু জ্ঞান দান করেন। তিনি বলেন যে অনেক কিছু আপনার বাবা বানিয়েছিল, দেশের আর্মির জন্য বুলেট প্রুফ ভেস্ট বানিয়েছিল, গান বানিয়েছিল, শর্ট গান বানিয়েছিল, বম বানিয়েছিল, যাতে দেশকে সমস্ত শয়তানের হাত থেকে রক্ষা করা যায়। কিন্তু মিস্টার আল সেগুলো হতে দেয়নি, কারণ সেগুলোর দাম এত বেশি যে একজন সিপাহীর জানের থেকেও অনেক বেশি বলে আপনার কোম্পানি ওয়েন এন্টারপ্রাইজ মনে করেছিল। চলুন আপনাকে তাহলে কিছু দেখাই। এবং তিনি বা মিস্টার ফক্স ব্রুস ওয়েনকে নিয়ে যান এবং কিছু যন্ত্রপাতি দেখান। এবং কিছু যন্ত্রপাতি নিয়ে ব্রুস ওয়েন সেই স্থান থেকে যেতে চাইলে মিস্টার ফক্স কোনো রকম আপত্তি ছাড়াই তাকে ছেড়ে দেন, কারণ তিনি জানতেন যে ব্রুস ওয়েন হলো এই ওয়ের ইন্ডাস্ট্রির মালিক, তাকে আটকানো তার পক্ষে সম্ভব নয়। এরপরের দৃশ্য শুরু হয়, যেখানে আমরা দেখতে পারি যে ব্রুস ওয়েন সেই সমরাস্ত্র নিয়ে পৌঁছে যায় সার্জেন্ট গৌথাম শহরের সার্জেন্ট মিস্টার গর্ডনের বাড়িতে। এবং তিনি তার পেছন থেকে গিয়ে একটি শক ওয়েভ গান বা শর্ট গান তিনি ধরেন এবং তাকে না দেখেই, পেছনে না ফিরেই মিস্টার গর্ডন তাকে জবাব দিতে থাকে। এবং ব্রুস ওয়েন তাকে প্রশ্ন করতে থাকেন যে এই শহরে কারমাইন ফ্যালকানি প্রত্যেক মাসে ড্রাগ কার্টেল বা ড্রাগের শিপমেন্ট আসে পুরো শহরে, কিন্তু আপনারা পুলিশ কর্মচারী হয়ে তাকে আটকাচ্ছেন না কেন? তখন গর্ডন তাকে বলেন যে পুরো শহরকে এবং বেশিরভাগ লোককেই, বড় বড় লোককে কারমাইন ফ্যালকানি কিনে রেখেছে, তাই তাকে অ্যারেস্ট করা সম্ভব না। তাকে অ্যারেস্ট করতে গেলে কি করতে হবে? যখন ব্রুস ওয়েন তাকে প্রশ্ন করে, তখন তাকে বলে জাজ ফেরেনকে প্রেসার দিতে হবে এবং একজন সাহসী সরকারি লয়ার রাখবে যার কাছে এভিডেন্স, প্রমাণ, সাক্ষ্য সবকিছু থাকা দরকার কারমাইন ফ্যালকানির এগেইনস্টে, যার ফলে তাকে অ্যারেস্ট করা যাবে। এবং এরপরে ব্রুস ওয়েন তাকে একটি নাম প্রস্তাব করেন সরকারি লয়ারের, তার নাম হলো রেচেল ডস, অর্থাৎ তার বন্ধু, ছোটবেলাকার বন্ধুর নাম করেন। এবং কিছুক্ষণ পরেই তিনি সেই স্থান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে, যেহেতু সে পেছন ফিরতে পারছে না, মিস্টার গর্ডন তাকে প্রশ্ন করে যে এই শহরে তুমি কি একা কাজ করো? তখন ব্রুস ওয়েন তাকে বলে না, আমি একা কাজ করতাম, আজ থেকে তুমি আর আমি একই দল। এই বলে সেই স্থান থেকে সে চলে যায়। কিন্তু মিস্টার গর্ডন পিছনে তার বন্দুক নিয়ে তাকে দাঁড়াতে বললে ব্রুস ওয়েন
সেই স্থান থেকে চম্পট দেন এবং লাফিয়ে এক ছাদ থেকে অন্য ছাদের দিকে ঝাঁপ দেন। এবং তখন তার ঝাঁপটা দেখে আমরা বুঝতে পারি যে তখনও তার কাছে যে সমরাস্ত্র আছে তা ঠিক পর্যাপ্ত নয়, অর্থাৎ তাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য সে সমরাস্ত্রগুলো পর্যাপ্ত নয়। সে পৌঁছে যায় আবার মিস্টার ফক্সের কাছে। মিস্টার ফক্সের কাছে গিয়ে তিনি আবার বলেন যে আমি প্যারাগ্লাইডিং করতে যাই, কেভ ক্লাইম্বিং করতে যাই, তার জন্য এই যন্ত্রগুলো কিছু না। তো মিস্টার ফক্স না তাকে একটু সন্দেহ করেন যে এ নিশ্চয়ই কিছু একটা আমার পিছু পিছু করতে চাইছে যেটা আমাকে বলতে চাইছে না। তখন মিস্টার ফক্স তাকে সোজা সাপটা ভাষায় বলেন, দেখুন ওয়েন ইন্ডাস্ট্রির মালিক আপনি, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আপনি যদি আমাকে বোকা ভাবেন তাহলে আপনি ভুল করবেন। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন আপনি কি করতে চাইছেন, তাহলে আমি আপনাকে ঠিকঠাক সমরাস্ত্র দেখাতে পারবো। তখন ব্রুস ওয়েন রাজি হয়ে যায় এই প্রস্তাবে। তিনি বলেন যে তাহলে আমাকে এমন কিছু দেখান যা গুলির আঘাত থেকে আমাকে রক্ষা করবে। তখন তাকে একটা ভেস্ট দেখায় যেটা গুলির আঘাত থেকে, ছুরির আঘাত থেকে রক্ষা করবে, এবং একটি কাপড়ের ফ্যাব্রিক দেখায়। তিনি তাকে বলেন এই যে এটা দেখছেন এটা একটা কাপড়ের ফ্যাব্রিক, কিন্তু এর মধ্যে কারেন্ট যখন পাস করবেন না এটা স্টিফ হয়ে যাবে এবং আপনাকে উড়তে সাহায্য করবে। এরপরে একটি গাড়ির দিকে চোখ যায় ব্রুস ওয়েনের। তিনি মিস্টার ফক্সকে জিজ্ঞাসা করেন স্যার ওটা কি? তখন মিস্টার ফক্স তাকে বলেন ওটা হলো দ্য টামলার। আপনার বাবা আবিষ্কার করেছিল জলের মধ্যে যাতে এই ট্যাঙ্কটি যেতে পারে এবং যাতে জলের মধ্যে থেকে কেবল টানতে পারে এবং শত্রুপক্ষের শিবিরে হানতে পারে জলের ওপর দিয়ে গিয়েও। এই জন্য আপনার বাবা এটা তৈরি করেছিলেন, কিন্তু এটা এখানেই পড়ে আছে, সরকার এটার পারমিশন দেননি। তখন কিছুক্ষণ পর সেই গাড়িটিকে বা টামলার নামে যে ট্যাঙ্কটি আছে ওটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর তার খুব ভালো লাগে। চালানোর পর সে বুঝতে পারে যে এই জিনিসটাকে সে পালানোর কাজে এবং বড় বড় ব্যারিয়ার ভাঙার কাজে ব্রুস ওয়েন এটিকে ব্যবহার করতে পারবেন। তিনি তখন মিস্টার ফক্সকে বলেন স্যার এটা কি কালো রঙে পাওয়া যাবে না? গল্পের চিত্রনাট্যটা না প্রচন্ড ফাস্ট, অর্থাৎ আপনি যদি মন দিয়ে না দেখেন সিনেমাটি ঠিক আপনার পক্ষে ধরে হয়ে ওঠা সম্ভব হবে না যে গল্পের মধ্যে ঠিক কী হচ্ছে। আমি নিজে গল্পটা অনেকবার দেখে বুঝতে পারি যে কি হয়েছে। একটা মিটিংয়ের দৃশ্য শুরু হয়, এরপর আমরা যেখানে দেখি ফ্ল্যাশ অর্থাৎ একটা কারাপ্ট পুলিশ অফিসার গোথাম শহরের এবং কারমাইন ফ্যালকনি, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে লাস্ট শিপমেন্টটা যে আসছে তারা কোনো গড়বড় চায় না। এবং এই কথোপকথন যখন চলছিল এক সমরাস্ত্র বা এক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যবহার করে, তাদের এই কথোপকথনটাকে শুনছিল স্বয়ং ব্রুস ওয়েন, যে নিজেকে পরিহিত করে ফেলেছে একটি ব্যাটম্যান বা বাদুরের পোশাকে এবং নিজের নাম রেখে ফেলেছে ব্যাটম্যান। এবং আমরা দেখি তারা যখন এটা কথোপকথন করছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে সরকারি উকিল রাচেল ডসকে সহজেই তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে তাদের পক্ষে এই ব্যবসা চালানো আর সম্ভব না। এবং আমরা দেখতে পাই তারপরেই যে সেই একটি ডকইয়ার্ডের দৃশ্য যেখানে উপস্থিত কারাপ্ট অফিসার ফ্ল্যাশ এবং ড্রাগ ডিলার কারমাইন ফ্যালকনি। তারা যে শিপমেন্টটা ছিল না সেটা আনলোড হচ্ছে সেখানে তারা নজরদারি চালাচ্ছিল এবং তাদেরই সাথে ছিল কিছু ক্রিমিনাল যারা সেই শিপমেন্টগুলোকে আনলোড করছিল। হঠাৎই আমরা দেখতে পারি এই দৃশ্যে যে একটি ক্রিমিনাল বা সেই আনলোডকারী একটি অন্ধকার কন্টেনারের মধ্যে যায় মাল আনলোড করার জন্য এবং সে সেখানেই হাফিস হয়ে যায়, অর্থাৎ তার জীবন ব্যাটম্যান বা ব্রুস ওয়েন সেখানেই শেষ। এবং বাদবাকি লোকেরা আভাস পায় এবং তারা বুঝতে পারে যে কি হলো হঠাৎ করে, এবং তারা যখন একে একে এগিয়ে যায় তাদের সাথে সেই জিনিস হতে থাকে। তাকে চায়নার যে টেম্পলের মধ্যে তাকে যে নিজেকে জাহির না করে অন্ধকারের মধ্যে থেকে কি করে শয়তানদের হাফিস করতে হয় এই ট্রেনিংয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি একে একে সেই গুন্ডাদের সরাতে থাকে পৃথিবীর বুক থেকে এবং তারা রাস্তা খুঁজে না পেয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে অন্ধকারের মধ্যেই, কিন্তু তাকে আটকানো সেই শয়তানদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এবং শেষমেশ সে কারমাইন ফ্যালকনির কলারটি চেপে ধরে এবং তাকে নিয়ে আকাশপথে হাওয়া হয়ে যায়। গল্পের নায়ক ব্রুস ওয়েন সে আগে থেকেই জানতো যে র্যাচেল ডস অর্থাৎ তার ছোটবেলাকার বন্ধু তার প্রেমিকাকে মারার চেষ্টা করছে কারমাইন ফ্যালকনি এবং ডক্টর ট্রেন্ট। সে তাকেও সুরক্ষা দেওয়ার জন্য পৌঁছে যায় একটি ট্রেন স্টেশনে, যেখানে আমরা দেখি যে ট্রেন থেকে নামে র্যাচেল ডস এবং তাকে সামনে থেকে এবং পেছন দিক থেকে কিছু ক্রিমিনাল বা গুন্ডারা মারার জন্য তাকে ঘিরে ধরে। কিন্তু রাচেল ডস তাদেরকে দেখে মোটেও ভয় পান এবং সেই স্থানে সেই সময় উপস্থিত হয় ব্রুস ওয়েন। সে নিজেকে একটি বাদুর বা ব্যাটম্যানের পোশাকে পরিহিত করেছে। সে চায় না তার আসল পরিচয়টি লোকের সামনে আসুক, কারণ চায়নাতে যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল, যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছিল, যে যুদ্ধ অভ্যাস তার সাথে হয়েছিল, তাকে এটাই শেখানো হয়েছিল যে তোমার আসল পরিচয়টা যেন সব সময় গোপন থাকে। এবং সে কি করে সেই শয়তানগুলোকে একে একে সরিয়ে দেয় এবং রাচেল অর্থাৎ তার বন্ধু তাকে দেখে হঠাৎ ভয় পেয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, এবং তার দিকে একটি শকওয়েভ মারে। হয়তো ভেবেছিল রাচেল সে হয়তো তাকে অজ্ঞান করে দিতে পারবে, সে হয়তো কোনো ক্রিমিনাল তাকে মারতে এসেছে। ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে কারমাইন ফ্যালকনির এগেনস্টে তার কাছে কিছু প্রমাণ আছে। সে ডকইয়ার্ড থেকে
তার ড্রাগ ডিলিং ব্যবসা চালাচ্ছে এবং সেখানেই তার মান আনলোড হয় এবং কিছু প্রমাণ সহ কিছু ছবি দিয়ে সেই স্থান থেকে চলে যায়। এবং সেই প্রমাণ নিয়ে র্যাচেল ডজের অফিস ব্যস্ত হয়ে পড়ে কারমাইন ফ্যালকনের এগেনস্টে প্রমাণ সাক্ষ্য এগুলো মজবুত করার কাজে। এবং একটি দৃশ্যে আমরা দেখি যে যেহেতু সেই ডকইয়ার্ড থেকে অর্ধেক ড্রাগ বা অর্থাৎ অর্ধেক মাল গায়েব ছিল, সেই স্থানে পৌঁছে যায় র্যাচেল ডজের বস এবং সেখানে গিয়ে সে কিছু অফিসারদের জানায় যে আমাদের এখানে কন্টেইনার ছিল 46টা কিন্তু এখন 47টা আছে কেন, এবং কি কারণে সেই এক্সট্রা কন্টেইনারটা ওখানে আছে তখনও জানা যায়নি। এবং সে সেই অফিসারগুলোকে জানায় যে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, 46টা কন্টেইনার থাকা 47টা কেন আছে। এবং সে ভেতরে গিয়ে তাদেরকে যখন দেখাতে যাবে তখন সেই কারাপ্ট অফিসার তার বসকে মেরে ফেলে। সিন শিফট করে পরের দৃশ্যে। পরের দৃশ্যে আমরা কি জানতে পারি? পরের দৃশ্যে আমরা জানতে পারি যে এই অর্ধেক যে মাল গায়েব হয়ে গেছে সেটার খোঁজ করতে করতে ব্রুস ওয়েন পৌঁছে যায় মিস্টার গর্ডন বা সার্জেন্ট গর্ডনের বাড়িতে। সে বাইরে আসতেই ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন তাকে প্রশ্ন করে যে অর্ধেক মাল কোথায় পাবো, ড্রাগের পুরো কার্টেল তো এখনো পাওয়া যায়নি। তখন মিস্টার গর্ডন তাকে একটি ইনফরমেশন দেন যে দেখুন, ফ্ল্যাশ যেহেতু কারমাইন ফ্যালকানের সাথে ওঠা বসা করে তার কাছে হয়তো ইনফরমেশন থাকবে, কারণ সে হচ্ছে একজন কারাপ্ট অফিসার, কিন্তু সে মুখ খুলবে না। এবং এই কথা বলার পরই যখন সে উপর দিকে তাকায় দেখতে পারে যে সেই ব্যক্তি বা ব্যাটম্যানটি সেই স্থান থেকে চলে গেছে। এরপরে কি করে, সেই তথ্য উগলানোর জন্য ব্যাটম্যান কি করে, সেই কারাপ্ট অফিসার ফ্ল্যাশের পিছনে এবং তাকে উপর করে সে প্রশ্ন করে যে অর্ধেক জিনিস সে কোথায় রেখেছে। কিন্তু সে তার কাছ থেকেও খুব একটা সুবিধা না পেয়ে সেই স্থান থেকে বেরিয়ে যায় তারই বলা একটি অ্যাড্রেসের খোঁজে। মিস্টার ক্রেনকে সেখানে দেখতে পায় এবং সেখানে দেখতে পায় যে মিস্টার ক্রেন সেই ফ্ল্যাটের মধ্যে বা সেই বাড়িতে উপস্থিত হয়েছে কিছু প্রমাণ তথ্যকে সরিয়ে দেবে বলে। সো ব্যাটম্যান এখানে পুরো নিশ্চিত হয়ে যায় যে মিস্টার ক্রেন মোটেও ভালো ব্যক্তিত্ব নয় এবং সে সেই ঘরে গিয়ে প্রবেশ করে এবং সে জানতে পেরে যায় সে একা নেই, সে একটি বাথরুমের মধ্যে আশ্রয় নেয়। কিন্তু একটি ক্রিমিনাল যখন সেই বাথরুমে গিয়ে মাইনাস বা পেচ্ছাপ করার চেষ্টা করে, সে সেই বাথরুমের মধ্যেই তাকে হাফিস করে দেয় এবং এই আওয়াজ পাওয়া মাত্র মিস্টার ক্রেন সতর্ক হয়ে যায়। মিস্টার ক্রেন ছিল একজন যেহেতু হিপনোটাইজার বা তিনি মানুষকে ডিলিউশনাল করে দেয় এবং তার থেকে ইনফরমেশন বার করে আনে। এবং ব্যাটম্যান যখন তাকে গলা ধরতে যায় বা তাকে আটকানোর চেষ্টা করে তখন কি করে, সে একটি গ্যাস তার নাকের মধ্যে ছেড়ে দেয় এবং এই গ্যাসটা হলো এমন একটা হিপনোটাইজিং এজেন্ট যা মানুষের মধ্যে আসা মাত্র বা সেই গ্যাসটি নাকের মাধ্যমে তার শরীরে যাওয়া মাত্র সে ভয় পেয়ে যায় এবং তার যে ফোবিয়া আছে, তার যেই জিনিসে ভয় আছে সেই জিনিসগুলো সে তার চারিদিকে দেখতে থাকে। এবং ব্যাটম্যানকে সেই গ্যাসটি শুকানোর পর তার গায়ে তেল দিয়ে তার গায়ে আগুন জ্বেলে দেয় এবং নিজেকে বাঁচানোর জন্য ব্যাটম্যান কি করে, সেই বহুতল বাড়ির ওপর থেকে নিচে ঝাঁপ দেয় এবং নিচে যে পড়ে থাকা জল আছে তার মধ্যে লুটোপুটি খেতে থাকে এবং সেই স্থান থেকে বেরিয়ে একটি গলির মধ্যে ঢুকে সে কল করে তার বন্ধু আলফ্রেড এবং তাকে বলে যে আমাকে সে শীঘ্রই এই স্থান থেকে নিয়ে যাও, তাহলে সর্বনাশ হয়ে যায়। ভোর হয়, আমরা দেখি শরীরে অসংখ্য মারের দাগ নিয়ে ঘুম ভাঙে ব্রুস ওয়েনের। সে বিছানায় শুয়ে থাকে এবং তার চোখ খুলতেই সে সর্বদা সাথী আলফ্রেডকে খুঁজে পায় তার সামনে। এবং তখন ব্রুস ওয়েন তাকে জিজ্ঞাসা করে আমি কদিন ধরে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছি। তখন আলফ্রেড তাকে উত্তর দেয় যে আপনি 2 দিন ধরে এইভাবেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। এবং সেই স্থানে সেই মুহূর্তে উপস্থিত হয় মিস্টার ফক্স। মিস্টার ফক্সকে দেখে প্রথমে ব্রুস ওয়েন চমকে যায়। ব্রুস ওয়েনকে বলেন স্যার আপনাকে হিপনোটাইজিং কোনো এজেন্ট বা কোনো একটা গ্যাস আপনাকে শোকানো হয়েছে যার অ্যান্টিডোট আমার কাছে তৈরি আছে এবং এই গ্যাস খুবই সাংঘাতিক। এবং এটা জানা মাত্রই ব্রুস ওয়েন তাকে বলেন যে আমার ওই অ্যান্টিডোট গুলো আরো বেশি করে চাই। তখন মিস্টার ফক্স তাকে মজার ছলে বলে ওঠে কেন, আপনার কি ইচ্ছা আছে সেই গ্যাসটি আরো একবার শোকার? তখন ব্রুস ওয়েন তাকে বলেন দেখুন আমি রাতের বেলা ঘুরে বেড়াই শয়তানদেরকে মারার জন্য, শয়তানদের পেছনে গোথাম শহরকে সুরক্ষিত করার জন্য, তাই আমাকে সব সময় সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার জন্য, সমস্ত অবস্থার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। এবং এই বলে মিস্টার ফক্স চলে যায় এবং যখন তিনি তৈরি হচ্ছেন তখন সেই স্থানে উপস্থিত হয় রেচেল এবং তাকে এসে সে হ্যাপি বার্থডে উইশ করে, অর্থাৎ ব্রুস ওয়েনের সেদিন জন্মদিন। এবং সেই স্থানে এসেছে রেচেল তাকে এই কথা বলতেই যে শুভ জন্মদিন। এবং তারা যখন কথা বলছিল রেচেলের ফোনে একটি ফোন আসে এবং তাকে একটু চিন্তিত মনে হয় এবং তিনি সেই স্থান থেকে শীঘ্রই চলে যাওয়ার কথা ব্রুস ওয়েনকে বলেন। তিনি বলেন যে তার বসকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না এবং তারা কারমাইন ফ্যালকানির বিরুদ্ধে যে প্রমাণ জোগাড় করেছে সবকিছুই নষ্ট হয়ে যাবে যদি কারমাইন ফ্যালকানিকে জেলে না পাঠিয়ে ডক্টর ক্রেন আরখাম অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করে। এবং তখন ব্রুস বুঝতে পেরে যায় যে যেহেতু র্যাচেলকে মারার প্ল্যান হচ্ছে এই জন্যই হয়তো তার বসকে সরিয়ে ফেলা হয়েছে এবং তিনি বুঝতে পেরে যান যে র্যাচেলের জীবন যেহেতু বিপন্ন তাই তাকে শীঘ্রই কিছু একটা করতে হবে, না হলে র্যাচেলকেও সে তার মা বাবার মতো হারিয়ে ফেলবে।
এবং একটি দৃশ্যে আমরা দেখতে পারি যে মিস্টার ফক্স যখন নিজের অফিসে কাজ করছিলেন, ডুমুরের ফুলের মতো সেই স্থানে এসে উপস্থিত হয় কোম্পানির মেম্বার মিস্টার আল। মিস্টার আল এসে তাকে একটি কথা বলেন যে এখানে যে ভেপার ইমিটার বা ভেপারাইজারটা ছিল সেটার ব্লু প্রিন্টটা তিনি চান। তখন মিস্টার ফক্স তাকে জানান যে কেন, এর ব্লু প্রিন্ট তো আমি এর আগেও আপনাকে দিয়ে দিয়েছি, কেন ওটার কি হলো, ওটা কি হারিয়ে ফেলেছেন? তখন কোনো রকম প্রশ্নের জবাব না দিয়ে মিস্টার আল তাকে বলেন আমি এই আর্কাইভটাকে বন্ধ করে দিচ্ছি এবং আপনাকেও কাজ থেকে বার করছি। এবং সিন শিফটার পরের দৃশ্যে যেখানে আমরা দেখতে পাই যে একটি বিশাল বড় অন্ধকারাচ্ছন্ন একটা এরিয়া মিট করে জ্বলছে সেই বাড়ির আলো, এবং সেখানে র্যাচেল কথা বলছেন মিস্টার ক্রেনের সাথে এবং মিস্টার ক্রেনকে বলছেন দেখুন আপনি যতই চেষ্টা করুন মিস্টার ফ্যালকনিকে বাঁচানোর জন্য, ওর জায়গা না তো কোনো থেরাপি সেন্টারে, বরঞ্চ ওর জায়গা জেলের কয়েদি হিসাবে। কারণ আপনি যতই চেষ্টা করুন ওকে বাঁচানোর, আমি ভালো মতো জানি ও কোনো পাগল না, ওর কোনো থেরাপির দরকার নেই। আর আপনি যে প্রমাণ বা এভিডেন্স গুলো দিয়েছেন না, আমি নিজের প্রমাণ, নিজের সাইকিয়াট্রিস্ট, নিজের ব্লাড রিপোর্ট পেশ করব জাজের কাছে, এবং আমি দেখতে চাই আপনি এখানে কি কাণ্ড কারখানা রটাচ্ছেন। তখন মিস্টার ক্রেন তাকে নিয়ে যায় তার বেসমেন্টে, যেখানে নিয়ে গিয়ে মিস্টার ক্রেন তাকে দেখান যে এই দেখুন আমার কারখানা যেখানে আমার ওষুধ তৈরি হয়, এবং তিনি সেই স্থানটি দেখা মাত্র বুঝতে পেরে যান যে এখানে ড্রাগ তৈরি হচ্ছে, এবং তিনি এটাও দেখেন যে সেই স্থানে একটি বড় ওয়াটার পাইপলাইনের মধ্যে কিছু একটা ড্রাগের মতো মেশানো হচ্ছে। তিনি বুঝতে বেশি দেরি করেন না। রাচেল ডস যেহেতু একজন ঝানু লয়ার, তিনি সেই স্থান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সেই স্থানের লিফটে আগেই বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছিল মিস্টার ক্রেন। তিনি রাচেল ডসকে সেই নার্ভ এজেন্ট বা হিপনোটাইজিং এজেন্টটি তার নাকের মধ্যে মারেন, এবং একটি ভারী রকমের এজেন্ট তার মুখের মধ্যে মারেন, যার ফলে সে তার জ্ঞান হারায় এবং সে মিস্টার ক্রেনকে দেখে ভয়াবহ স্মৃতিচারণ করতে থাকে, এবং তাকে দেখে সে একটি রাক্ষসের মতো কল্পনা করতে থাকে। তাকে নিয়ে গিয়ে একটি জায়গায় শোয়ায় এবং তাকে প্রশ্ন করে মিস্টার ক্রেন যে তুমি যে এখানে এসেছো এটা কে কে জানে। র্যাচেল সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থাতে কোনো রকম ভাবেই ছিল না, কারণ মিস্টার ক্রেন জানতো যে খুবই ডিপ এই গ্যাসটি তার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে এবং সে বেশিক্ষণ আর এই পৃথিবীতে থাকবে না। কিন্তু তাকে বাঁচানোর জন্য মিস্টার ব্রুস ওয়েন নিজের জন্মদিন ছেড়ে সেই স্থানে উপস্থিত হয়েছে মিস্টার আলফ্রেডকেও উপেক্ষা করে। সে সেই স্থানে পৌঁছে যায় এবং সবার আগে লাইট অফ করে দেয়, এবং বাদ বাকি যারা ক্রিমিনালরা ছিল তারা সেই স্থানের সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে এখানে সেই ব্যাটম্যান বা সেই মুখোশধারী ব্যক্তিটি এসে উপস্থিত হয়েছে, যার চর্চা পুরো শহরে হচ্ছে। তারা ব্যবস্থা নিতে থাকে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি এতটাই সহজ? তিনি তো নিনজা অ্যাসাসিন, তাকে মারা তাদের পক্ষে সম্ভব নয়, এবং তার কাছে যে সমস্ত সমরাস্ত্র আছে তাকে আটকানো সেই সব ক্রিমিনালদের বা পেটি ক্রিমিনালদের পক্ষে সম্ভব না। সে একে একে সবাইকে অন্ধকারের মধ্যে হাফিজ করতে থাকে, আবার তারা এলোপাথারি গুলি চালাতে থাকে সেই ব্যাটম্যানকে বা ব্রুস ওয়েনকে মেরে দেওয়ার জন্য, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। শেষমেশ গর্দানটি ধরে ব্যাটম্যান এসে মিস্টার ক্রেনের, এবং তাকে তিনি বলেন যে নিজে যে ওষুধটা লোকের উপর ব্যবহার করো না, এবার সেই ওষুধটা আমি তোমার উপর ব্যবহার করবো, দেখো তো কেমন লাগে। তখন সেই হিপনোটাইজিং গ্যাস এজেন্টই তার নাকে দেওয়া হয়, এবং ব্যাটম্যানকে সে একটা রাক্ষসের বেশে দেখতে থাকে ডক্টর ক্রেন, এবং তাকে বলে যে তুমি যার খোঁজ করছো না সে এখন নেই। অর্থাৎ মিস্টার ক্রেন তখন হতবিম্ব হয়ে গেছে সেই নার্ভ এজেন্টকে শোকার পর। পরের দৃশ্যে বা সেই দৃশ্যেই আমরা দেখতে পারি যে পুরো বিল্ডিংটাকে ঘিরে নিয়েছে পুলিশ ফোর্স বা গোথাম শহরের পুলিশ ফোর্স। যেহেতু ব্যাটম্যান বা সেই মুখোশধারী ব্যক্তির সাথে একটু পরিচয় ছিল মিস্টার গর্ডনের, সে বিল্ডিং এর ভেতরে ঢুকতে সাহস করে এবং সে সামনে খুঁজে পায় সেই মুখোশধারী ব্যক্তি বা ব্রুস ওয়েন বা ব্যাটম্যানকে, এবং ব্যাটম্যানের হাতে ছিল তখন অসার দেহ কার, র্যাচেলের। সে তখন তার মিস্টার গর্ডনের হাতে থেকে সমর্পণ করে বলেন যে একে খুব শীঘ্রই হাসপাতালে নিয়ে যেতে হবে বা অ্যান্টিডোট দিতে হবে, না হলে একে হয়তো আর বাঁচানো যাবে না। এবং তিনি বলেন যে আমি ঠিক এই বিল্ডিং থেকে বেরিয়ে যাব আমার গাড়িতে করে। তখন তিনি কি করেন, তার পায়ের নিচে একটি সুইচ আছে ওটা টিপেন। মিস্টার গর্ডন জানতে চান যে এটা ঠিক কি, তখন ব্যাটম্যান বলে ওঠে এটা হলো আমার ব্যাকআপ। এবং পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে কিচির মিচির শব্দে সহস্রাধিক ব্যাট বা বাদুর সেই স্থানে এসে উপস্থিত হয় এবং ছত্রভঙ্গ করে দেয় গোথাম শহরের সেই পুলিশ ফোর্সকে। তারা দেখতেই পারছিল না যে তার চারিদিকে কি হচ্ছে, এবং এই অবস্থার সুযোগ নেয় ব্যাটম্যান এবং ওপর থেকে নিচে নেমে আসে সেই ফ্যাব্রিক ক্লথের সাহায্যে, এবং তিনি ল্যান্ড করেন এবং সেই স্থান থেকে কিছু বোম ইউজ করেন এবং সেই স্থান থেকে বেরিয়ে যান ন্যারো গলিতে। এবং সেই ন্যারো গলিতে বেরিয়ে নেওয়ার আগে তিনি মিস্টার গর্ডনকে বলে দিয়েছিল যে আমার সাথে তুমি সেই স্থানে দেখা করো, এবং মিস্টার গর্ডনের পক্ষে সেই স্থান থেকে তো বেরোনো সহজ, কারণ তিনি পুলিশ অফিসার। এবং তিনি রাচেলের দেহটাকে নিয়ে বা সেই অসার দেহটাকে নিয়ে সে পৌঁছে যায় ন্যারো গলিতে, এবং সেই স্থানে গিয়ে ব্যাটম্যানের হাতে তাকে তুলে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার গাড়িতে চলো। কিন্তু
ব্যাটম্যান বা ব্রুস ওয়েন তাকে সাফ জানিয়ে দেয়, না আমি আমার গাড়িতে যাব। তখন মিস্টার গর্ডন একটু হতবিম্ব হয়ে যায়, তিনি ভাবে যে তোমার গাড়ি। এই দৃশ্যে আমরা দেখতে পাই যে তার বাবা অর্থাৎ থমাস ওয়েন অ্যাপ্লাইড সায়েন্সের ইউজ করে কি সমরাস্ত্র বানিয়েছিল এবং সরকার কেন এগুলোর পারমিশন দেয়নি। তিনি টামলার নামের যে ট্যাঙ্কটি ছিল সেটি কালো রঙে তিনি পুরো নিহারিত করে ফেলেন এবং নিজের স্টাইলে সেই স্থান থেকে টামলারটিকে নিয়ে বেরিয়ে যান এবং তার পেছনে পড়ে যায় পুরো গোথাম শহরের পুলিশ, ইনক্লুডিং গোথাম শহরের চপার ব্যাকআপ। তাকে ধরা কি অতটাই সহজ? যেহেতু সেই ট্যাঙ্কটার পাওয়ার এবং ক্ষমতা অজস্র রকমের মারাত্মক রকমের একটা সমরাস্ত্র, সেইটিকে নিয়ে তিনি গোথাম শহরের পুলিশকে পেছনে ফেলে রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যায় তার ছোট্টবেলাকার বন্ধু রাচেলকে নিয়ে। তার শেষ বিন্দু পর্যন্ত তিনি চেষ্টা করেন তাকে বাঁচানোর জন্য এবং শেষমেশ তিনি নিজের ডেরায় বা ওয়েন টাওয়ারে তিনি পৌঁছে যান বা ওয়েন বিল্ডিং বা তার প্রাসাদে পৌঁছে যান এবং সেখানে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তিনি রাচেলকে সেই অ্যান্টিডটটি দেন এবং অ্যান্টিডটটি পাওয়া মাত্রই তার জ্ঞান ফেরে এবং সে জিজ্ঞাসা করে যে তুমি কে, এবং সে যেহেতু নিজের পরিচয়টি তার কাছে জানাতে চায়নি তাকে সে বলে যে তোমাকে অ্যান্টিডট দেওয়া হয়েছে এবং তোমাকে আমি একটা বেহোশির বা সেডেটিভ দিচ্ছি যার ফলে তুমি বেহোশ হয়ে। মিস্টার ক্রেনকে ধরা হলো, রাচেলের জীবন ব্রুস ওয়েন বাঁচিয়ে ফেলে। এরপরে তার কাজ হলো সেই জন্মদিনের পার্টিতে নিজেকে উপস্থাপন করা। সে ফিরে যায় তার জন্মদিনের পার্টিতে এবং সেখানে গিয়ে তার প্রথমেই দেখা হয় মিস্টার ফক্সের সাথে। সে তার উদ্বেগের কথা তাকে বলে এবং বলে আপনি খুব তাড়াতাড়ি যাবেন, সেই অ্যান্টিডোট গুলো বানানোর ব্যবস্থা করবেন এবং মিস্টার গর্ডনকে দিয়ে আসারও ব্যবস্থা আপনি করবেন। তখন মিস্টার ফক্স তাকে বলেন আমি সেই স্থানে যেতে পারবো না, কারণ আমার সিকিউরিটি ক্লিয়ারেন্স মিস্টার আর্ল বন্ধ করে দিয়েছেন, আমাকে চাকরি থেকেও বার করে দিন। এবং তখন ব্রুস ওয়েন তাকে বলেন যে আমি আপনাকে পারমিট দিচ্ছি, আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই, আপনি তাড়াতাড়ি যান। তখন মিস্টার ফক্স তাকে একটা কথা বলেন যে যে ড্রাগটা জলের পাইপলাইনে মেশানো হয়েছে এটা একমাত্র বাতাসে বা এয়ারে কাজ করে, এটা জলের মাধ্যমে কাজ করবে না। কি এর সাথে তিনি আরো একটি ইনফরমেশন ব্রুস ওয়েনকে দেন, তিনি বলেন যে আমাদের অফিস থেকে একটা ভেপারাইজার এমিটার বা যেটা সে জলকে ভেপারে বা বাষ্পে পরিণত বা বাতাসে পরিণত করার কাজ করে, সেই যন্ত্রটা হাপিস হয়ে গেছে এবং মিস্টার আল এটা জানে, এটা জানতে সে আমাকে চাকরি থেকে বরখাস্ত এবং মিস্টার ফক্স চলে যায় তার কাজ সেই অ্যান্টিডট বানানোর কাজে, কারণ ব্রুস ওয়েন জানতো যে এরপরে কি হতে পারে। তখন এক সেবিকা তার কাছে আসে তার জন্মদিনের পার্টিতে এসে তার সেবিকা বলেন যে স্যার আপনার সাথে রাস আল গুল দেখা করতে এসেছেন। এই নামটি শোনা মাত্রই সে ভয় পেয়ে যায় এবং এক ব্যক্তিকে সেই সেবিকা নিয়ে গিয়ে দেখায় এবং বলে ইনি রাস আল গুল। তখন তিনি বুঝতে পারেন যে ইনি রাস আল গুল হতে পারেন না, কারণ রাস আল গুল তো আমার সামনেই মারা গেছে। তখন পেছন থেকে এক চেনা আওয়াজ সে শুনতে পারে। সে যখন পেছন ফেরে তখন দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে তারই ট্রেনার, তারই প্রশিক্ষণ দেওয়ার কারিগর ডুকার্ট। অর্থাৎ ডুকার্ট তখনও মরেনি, ডুকার্ট বেঁচে ছিল এবং সে তখন আর তার বন্ধু নেই, তার শত্রুতে পরিণত হয়েছে। সে সেই স্থানে এসেছে গোথাম শহরকে ধ্বংস করে দিতে। এবং এখানে আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে, আমরা বুঝতে পেরে যাই যে ডক্টর ক্রেন কার হয়ে কাজ করত এবং সেই অপারেশনটা কি ছিল। অপারেশনটা ছিল এই যে সমস্ত গোথাম শহরের জলে সেই ড্রাগটি মিশিয়ে দেওয়া হয়, যেই ড্রাগটি বাতাসের মাধ্যমে কাজ করবে এবং জলকে বাতাসে কি করে পরিণত করবে, সেই ভেপারাইজার এমিটারটা দিয়ে, যেটা সেই 46টা নয় 47তম কন্টেনারটাই ছিল এবং যেই কন্টেনারটি উদ্ধার করতে গিয়ে মারা যায় রাচেল ডজের বস। সমস্ত কিছু সাসপেন্স ক্লিয়ার হয়ে যায়। তখন শুরু হয়ে যায় এক যুদ্ধ। ডুকার্ট বলে তুমি হলে একটা ধোঁকাবাজ, তুমি কখনোই আমাদের সমাজের অংশ হতে পারো না, কারণ তোমার মধ্যে ক্ষমা ভিক্ষা করার যে বৈশিষ্ট্যটা আছে না, ওটা এই সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তখন শুরু হয়ে যায় তাদের মধ্যে যুদ্ধ। ডুকার্ট কি করে, তখন এর আগে ডুকার্ট তাকে একটি প্রার্থনা করে বা একটি রিকোয়েস্ট করে ব্রুস ওয়েনকে বলে তুমি যত তোমার চারপাশে তোমার গেস্ট আছে, অতিথিরা আছে না, এদেরকে বাড়ি পাঠিয়ে দাও, নাহলে এরা নির্বিচারে মারা যায়। তখন অসভ্যতার পন্থা বা রাস্তা নিতে বাধ্য হয় ব্রুস ওয়েন, কারণ তিনি জানতো আমি যদি অপমান করে এই লোকগুলোকে এখান থেকে না বার করে দিই তাহলে হয়তো ডুকার্ট এবং তার নিনজা টিম সকলকে মেরে দেবে আমার সাথে। তখন সে সবাইকে অপমান করে বাড়ি থেকে বার করে দেয় এবং তার সাথে থাকে একমাত্র সে নিজে এবং তার শত্রু ডুকার্ট এবং তার নিনজা টিম। এবং সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে যখন ব্রুস ওয়েনের ওপর একটি কাঠের টুকরো ফেলে দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে যায়, তাকে বাঁচাতে সেই স্থানে উপস্থিত হয় তার বাটলার বা তার পরিদর্শক, সব সময় সাথী তার আলফ্রেড এসে তাকে বাঁচান। কিন্তু
এই দৃশ্যে আমরা দেখতে পারি যে ডুকার্ড যে প্ল্যানটা করেছিল সেটা শুধু সেই বাতাসে হিপনোটাইজ এজেন্টটাকে ছড়িয়ে দেওয়ার কথা না, সমস্ত শহরটাকে তছনছ করে দেওয়ার প্ল্যান করেছিল ডুকার্ড নিজে। সে কি করে, আরখাম অ্যাসাইলামে যত পাগল ছিল তাদের সবাইকে মুক্তি দিয়ে যায়। এবং কারণ তিনি জানতো যে ছোট একটি পুলিশ ফোর্সের পক্ষে সেই পুরো শহরের কন্ট্রোল নেওয়া সম্ভব হবে না। তার লক্ষ্য ছিল ব্রুস ওয়েন এবং তার বাবা থমাস ওয়েনের সেই শহর গোথাম শহরকে সম্পূর্ণ ধুলায় ধূলিসাৎ করে দেওয়া এবং আগুনে জ্বালিয়ে একদম মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু সেটা কি সম্ভব? যতক্ষণ ব্রুস ওয়েন বেঁচে আছে সেটা সম্ভব না। চারিদিকে ছড়িয়ে যায় সেই শয়তান এবং তার এজেন্টরা ইউজ করতে থাকে সেই এমিটারের, সেই শহরে ছড়িয়ে যায় সেই হিপনোটাইজিং গ্যাস বা সেই এজেন্টটি। তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে ব্রুস ওয়েন এবং তাকে বাঁচিয়ে নেয় আলফ্রেড। এবং আসা মাত্রই সে বুঝতে পেরে যায় যে তাকে কি করতে হবে। সে বলে যে তোমার কাজ হলো এই লোকগুলোকে আটকানো যারা এই শহরে এই কার্যকলাপ চালাচ্ছে। তোমার বাবা স্মৃতির শহর এই গোথামকে নষ্ট করে দিতে চাইছে। শীঘ্রই গল্পের নায়ক ব্রুস ওয়েন পৌঁছে যায় তার বেসমেন্টে। সেখানে গিয়ে তার নিজেকে সমরাস্ত্রে পুরোহিত করে এবং বেরিয়ে পড়ে গোথাম শহরকে বাঁচানোর জন্য। কারণ সে বুঝতে পেরেছিল গোথাম শহরকে বাঁচাতে গেলে এবং গোথাম শহরকে এই শয়তানদের হাত থেকে বাঁচাতে গেলে তাকে পৌঁছে যেতে হবে ওয়েন টাওয়ারের নিচে। কেন? কারণ ওয়েন টাওয়ারের নিচেই আছে মেন পাইপলাইন, যেটার মাধ্যমে এই পুরো শহরে জল যায় এবং সেখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো গোথাম শহরের ট্রেন ব্যবস্থা। এবং এই ট্রেন ব্যবস্থা তৈরি করে গেছিল তারই বাবা থমাস ওয়েন। এবং তিনি কি করেন, সেই ট্রেনের পিছু নেন এবং তিনি জানতেন যে এই শহরকে একমাত্র বাঁচাতে গেলে সেই ট্রেনের মধ্যে আমায় যেতে হবে এবং ট্রেনের মধ্যেই লুকিয়ে আছে সেই গল্পের ভিলেন ডুকার্ড। এবং সেখানে গিয়ে তার সাথে শুরু হয়ে যায় ডুকার্ডের সেই একই মারামারি। ডুকার্ড প্রথমে একটি বাহুবলী টাইপের মনে হলো, মগজাস্ত্রের কাছে হার মেনে যায় আবার সেই ডুকার্ড। কিন্তু এখানে আর ক্ষমা ভিক্ষা দেখায়নি গল্পের নায়ক ব্রুস ওয়েন। সে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বা ডুকার্ডকে মেরে ফেলে, বা না মেরে ফেললেও তাকে মেরে ফেলার দিকে ঠেলে দেয় গল্পের নায়ক ব্রুস ওয়েন। সবকিছুই শেষ হয়ে যায়, সব শান্ত হয়ে যায় এবং গল্পের নায়ক হঠাৎই ডাক পায় মিস্টার গর্ডনের। মিস্টার গর্ডন তখন আর সার্জেন্ট গর্ডন নেই, তিনি হয়ে গেছে গল্পের নায়ক লেফটেন্যান্ট গর্ডন। তিনি তাকে জানান যে শহরকে তো তুমি বাঁচালে, কিন্তু এখনো যারা আরখাম অ্যাসাইলাম থেকে যে ক্রিমিনাল গুলো, যে পাগলগুলো পালিয়েছে, তার মধ্যে একজন আছে যে দুটো আর্মড রবারি করেছে, দুজন মানুষকে হত্যা করেছে এবং সে মানুষকে মেরে খুবই আনন্দ উপলাভ করছে। এবং মরে যাওয়ার পর বা মিশন কমপ্লিট করার পর সে এই জোকারের কার্ডটি ফেলে যাচ্ছে, একে ধরাটা খুবই জরুরি। তখন ব্রুস ওয়েন তাকে বলেন আমি দেখছি কি করা যায়। এবং তিনি যাওয়ার আগে তাকে একটি প্রশ্ন করেন যে তুমি কি মনে করো আমি শয়তান নাকি ভালো মানুষ, এবং তুমি আমাকে কখনো থ্যাংক ইউ বলনি। তখন মিস্টার গর্ডন তাকে বলেন যে আমি তোমায় কখনো থ্যাংক ইউ বলিনি। তখন ব্রুস ওয়েন তাকে জানায় তোমার বলার প্রয়োজন নেই। এবং এখানেই শেষ হয়ে যায় এই গল্প। এবং পরবর্তী গল্প কি হতে পারে, পরবর্তী সিনেমা কি হতে পারে, এটা আমরা অবশ্যই জানি। আমি চেষ্টা করবো যে ডার্ক নাইট রাইজেস যে পার্টটা আছে এটা নিয়ে আমি আসার, যেখানে এই সিনেমার সব থেকে বড়, হলিউডের সব থেকে বড় ভিলেন জোকারের একটি ভয়াবহ অভিনয় দৃশ্য আছে এবং আমরা এখানে ফ্যান হয়ে যাই সেই জোকারের রাদার দ্যান ব্যাটম্যানের। আজকের জন্য এতটাই আমার নিবেদন। আবার খুব তাড়াতাড়ি আমি আসার চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।